নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বাজেট সম্পর্কে আলোচনা করব। আমরা জানি প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথমেই বাজেট আসে। তো এই বাজেট জিনিসটা কি এবং এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর কোন জায়গা থেকে আসে সমস্ত কনসেপ্ট আমরা ক্লিয়ার করব এবং তার সাথে সাথে এফআরবিএম অ্যাক্ট, এই আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর সাথেই রিলেটেড বিষয়। বাজেটের সাথে রিলেটেড কোন কোন আর্টিকেল রয়েছে এবং এর সাথে সাথে কোন কোন টার্মসগুলো রিলেটেড সেগুলো আমরা পরপর ডিটেলে আলোচনা করব। তো প্রথমত একটা বিষয় আমাদের জানতে হবে, বাজেট আমরা কিন্তু বলে থাকি, বাজেট এই শব্দটা আমাদের সংবিধানে কিন্তু কোথাও বলা নেই। যেটা বলা আছে সেটা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ বার্ষিক একটা স্টেটমেন্ট, একটা বক্তব্য বলা হয় এখানে। আমরা বাজেট কেন বলি? কারণ এই বক্তব্যের মধ্যে কোন জায়গা থেকে সরকার আয় করবে এবং কোন কোন খাতে সরকার ব্যয় করবে তার হিসাবটা কিন্তু স্পষ্ট করে বলা থাকে। সেই জন্যে আমরা এটাকে খুব সাধারণ চলতি কথায় বাজেট বলি, কিন্তু আসলে এটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবার একটা বিষয় আমাদের জানতে হবে, আমরা একটা কথা মাঝে মধ্যেই শুনে থাকি, সেটা হচ্ছে ফিসকাল পলিসি এবং আরেকটা কথা হচ্ছে বাজেট। তো বাজেট কিন্তু আমরা এখানে জানলাম কি, বাজেট হচ্ছে একটা স্টেটমেন্ট। বাজেট একটা স্টেটমেন্ট যেখানে আয় ব্যয়ের হিসাব বলা থাকে। আর ফিসকাল পলিসিটা কি? পলিসিটা হচ্ছে ওভারঅল পলিসি, পরিকল্পনা, ঠিক কিভাবে আর্থিক নীতিটা কেমন হবে, কিভাবে ডেভেলপমেন্ট করা সম্ভব হবে। তো ফিসকাল পলিসির অন্তর্গত এই বিষয়টাও কিন্তু এর মধ্যে চলে আসছে, সেই জন্য অনেক সময় জিনিসটা কনফিউশন হয়ে যায়। কিন্তু ফিসকাল পলিসি হচ্ছে একটা পলিসি, সরকারের একটা নিয়ম নীতি। আর বাজেট বিষয়টা কিন্তু একটা স্টেটমেন্ট। তো বাজেট কারা প্রস্তুত করে? বাজেট প্রস্তুত হয় মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর অন্তর্গত বাজেট ডিভিশন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার। অর্থাৎ এই যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স রয়েছে, তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থাৎ অর্থমন্ত্রক, এই অর্থমন্ত্রক এর মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, 6টা ডিপার্টমেন্ট আছে। সেই 6টা ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার। এই ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার এরা কিন্তু বাজেটটা প্রস্তুত করে এবং বাজেট তৈরির যে কমিটিটা, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ারের যে কমিটিটা রয়েছে, সেই কমিটির প্রধানকে, সেই কমিটির প্রধান হচ্ছেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার, যিনি অর্থমন্ত্রী, কেন্দ্রীয় যিনি অর্থমন্ত্রী, তিনি হচ্ছেন এই ডিপার্টমেন্টের প্রধান। তো এরা কিন্তু নোডাল বডি, এরা কিন্তু মূল প্রস্তুতকারী সংস্থা যারা বাজেটটা তৈরি করে থাকে। এবং এই বাজেটের একটা আমাদের দীর্ঘকাল ধরে চলে আসছে এই জিনিসটাকে বলা হয় হালুয়া সেরিমনি। হালুয়া সেরিমনি বলা হয় বাজেট তৈরি করার বিষয়টাকে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দিল্লিতে এটা যখন এই প্রিন্টিং হয় বাজেটটা পুরো পেপারগুলো, তখন সেটাকে হালুয়া সেরিমনি বলা হয়। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা কথা বলছিলাম, যে বেশ কিছু আর্টিকেল, আমাদের সংবিধানের বেশ কিছু আর্টিকেল বাজেটের সাথে রিলেটেড রয়েছে। সেগুলো কি? প্রথম বিষয়টা হচ্ছে কি, বাজেট প্রেজেন্ট করার আগে, অর্থাৎ লোকসভাতে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হচ্ছে, তার আগে প্রেসিডেন্টের কিন্তু রেকমেন্ডেশন নেওয়াটা জরুরি। প্রেসিডেন্টের কিন্তু রেকমেন্ডেশন নিতে হয় এবং সেটা নিতে হয় আর্টিকেল নাম্বার 117 ক্লজ এ এবং 117 ক্লজ 3 অনুযায়ী। পার্লামেন্টে প্রেজেন্ট করার আগে প্রেসিডেন্টের কাছ থেকে কিন্তু রেকমেন্ডেশনটা নিতে হয়। এটা নিয়ম আমাদের সংবিধানে বলা আছে আর্টিকেল নাম্বার 117 ক্লজ এ, ক্লজ 1 এবং ক্লজ 3-তে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেটের জন্য যে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 112, যেটার কথা একটু আগে বলছিলাম, যে আমাদের সংবিধানে কিন্তু বাজেট কথাটা কোথাও উল্লেখ করা নেই। এটা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা চলিত ভাষাতে ব্যবহার করে থাকি। তো আর্টিকেল 112-তে কি বলা হচ্ছে? স্টেটমেন্ট অফ দ্য এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট। এই শব্দটা, এই সেন্টেন্সটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এখানে বলা হচ্ছে এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ একটা অনুমান করা হয় আগামী অর্থবর্ষ যেটা শুরু হচ্ছে। আমরা জানি অর্থবর্ষ শুরু হয়
1 এপ্রিল, সেই বছরের 1 এপ্রিল এবং পরের বছরের March 31 পর্যন্ত একটা অর্থবর্ষ চলে। সেই অর্থবর্ষ শুরুর আগেই কিন্তু আমরা এস্টিমেট করে ফেলছি যে আগামী যে অর্থবর্ষটা আসছে সেই অর্থবর্ষে কতটা আমাদের আয় হতে পারে। এস্টিমেট, আমরা তো ফিক্সড বলতে পারি না 100% যে এইরকমই হবে, তো আমরা অনুমান করি যে এতটা আয় আমাদের আসবে, এতটা ব্যয় আমাদের হবে। তো সেটাকেই কিন্তু আর্টিকেল নম্বর 112-তে সেটাই বলা আছে। সেই স্টেটমেন্ট, তার যে বিবৃতি দিচ্ছে সরকার, যে স্টেটমেন্ট দিচ্ছে যে এই জায়গা থেকে আমাদের আয় আসবে, এই জায়গা থেকে আমরা ব্যয় করব, এই জায়গাতে, সেই স্টেটমেন্টটাই হচ্ছে, আমরা এক কথায় বলছি, বাজেট। সেটা পুরো সেন্টেন্সটা হচ্ছে এইটা, স্টেটমেন্ট অফ দ্য এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট। তাহলে এইটুকু পরিষ্কার হলো বাজেট বিষয়টা। এরপর আমরা দেখব সরকারের আয় ব্যয়টা কোন জায়গা থেকে আসে, আমরা ছোট করে এখানে দেখে নেব। তো প্রথমত আয়, ইনকামিং মানি, যে আয়টা আসছে, এবং এক্সপেন্ডিচার, আউটগোয়িং মানি, যেটা ব্যয় হচ্ছে। যে আয়টা সরকারের আসছে সেই আয়টা কিন্তু দুভাবে সরকারের আয়টা আসে। একটা হচ্ছে ট্যাক্সের মাধ্যমে, আমরা জানি সরকারকে যে সমস্ত ট্যাক্সগুলো দিতে হয় সেটা সরকারের একটা বড় আয়ের উৎস, এবং কিছু নন ট্যাক্স অর্থাৎ ট্যাক্স বাদ দিয়েও সরকারের আরও কিছু আয়ের বিষয় রয়েছে, যেটাকে আমরা বলছি নন ট্যাক্স রেভিনিউ। খরচের কি, এক্সপেন্ডিচারের সেম একই রকম, দুটো ভাগ আছে। একটা হচ্ছে প্ল্যান্ড, পরিকল্পিত ব্যয়, পরিকল্পনার মধ্যে যেটা আছে, আর একটা হচ্ছে নন প্ল্যান, পরিকল্পনার বাইরের খাতের যে ব্যয়, সেগুলো, এগুলো আমরা পরপর ডিটেলে দেখব, এখানে বলা রয়েছে। তো যেটা আয় আসছে, কি কি আয় আসছে? প্রথমত ট্যাক্সের দুটো ডিভিশন আছে, আমরা জানি, ডিরেক্ট ট্যাক্স আর হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। সরাসরি সরকারের হাতে যে আয়টা আসে, সরাসরি যে ট্যাক্সটা সরকারের হাতে তুলে দিতে হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। কি? ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, অর্থাৎ বিভিন্ন কোম্পানিগুলো তাদের যে আয়করটা দিয়ে থাকে সরকারকে আমরা কর্পোরেট ট্যাক্স বলি। সম্পদ কর, ওয়েলথ ট্যাক্স, এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স। অর্থাৎ কেউ, ছোট্ট করে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা, ইনকাম ট্যাক্সের বিষয়টা আমরা জানি, আয় যারা একটা নির্দিষ্ট সীমার বেশি আয় যারা করেন তাদের একটা পার্সেন্টেজ সরকারকে দিয়ে দিতে হয়, ইনকাম ট্যাক্স বলা হয়। কর্পোরেট ট্যাক্স, বিভিন্ন কোম্পানিগুলো নির্দিষ্ট পরিমাণ আয় করার পরে তারা যে অতিরিক্ত যে অংশটা সেটা সরকারকে দিতে হয় ট্যাক্স, সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। ওয়েলথ ট্যাক্স হচ্ছে যাদের বিভিন্ন প্রচুর সম্পত্তি রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণের পর তাদের সম্পত্তি থাকলে সেই অংশটা যেটা দিয়ে দিতে হয় সেটা হচ্ছে ওয়েলথ ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে কি, যখন ধরা যাক কেউ শেয়ার কিনেছে, সেই শেয়ার বাবদ তার যে রেভিনিউটা আসছে সেটা একটা নির্দিষ্ট স্ল্যাব যদি পার করে যায়, নির্দিষ্ট পরিমাণ যদি পার করে যায়, সেইখান থেকে যে অতিরিক্ত যে সে আয় করলো সেই জায়গাতে, সেইটাকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। সেই বাবদ ট্যাক্স কিন্তু দিতে হয়। তো এই সমস্তগুলো কিন্তু ডাইরেক্ট সরকারকে তুলে দিতে হয় সরকারের হাতে, এগুলোকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। এরকম ধরনের অনেক রকমের ক্যাপিটাল গেইন আছে। বিভিন্ন জায়গাতে মানুষ টাকা ইনভেস্ট করে, সেই ইনভেস্টমেন্টের পর সে কিন্তু সেখান থেকে গেইন করে, ক্যাপিটাল গেইন করে, তার প্রফিট হয়, তার একটা পার্সেন্টেজ সরকারকে তুলে দিতে হয় নির্দিষ্ট পরিমাণের পরে। ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা সরকারকে সরাসরি তুলে দিতে হয় না, ইনডাইরেক্টলি সরকার সেখান থেকে পায়। সেগুলো কি? কাস্টমস ডিউটি, যেটা অলরেডি জিএসটির আন্ডারে চলে এসছে। সুতরাং ইনডাইরেক্ট ট্যাক্স আমরা এক কথায় বলতে পারি জিএসটি। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সে যত রকম ভাগ আছে সবগুলোই কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়বে। তাহলে এটা হলো ট্যাক্স। আর হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ, সরকার যেগুলো ট্যাক্স বাদ দিয়েও সরকারের আরও যে আয় আছে সেটা হচ্ছে এই নন ট্যাক্স রেভিনিউ। প্রথম হচ্ছে ফিজ কালেকশন, ড্রাইভিং লাইসেন্স তৈরিতে যে ফিজ দিতে হয়, আরটিআই অ্যাক্টের জন্য ফিজ দিতে হয়, পাসপোর্ট করার জন্য যে ফিজগুলো সরকার নেয় সেটা সরকারের একটা আয়ের উৎস। বিভিন্ন ফাইন এবং পেনাল্টি যেগুলো ইম্পোজ করা হয় নিয়ম লঙ্ঘনের কারণে, ট্রাফিক ভায়োলেশন এটসেট্রা, নানা রকমের নিয়ম লঙ্ঘন করার জন্য যে ট্যাক্সটা, যে ফাইনগুলো করা হয় সেইগুলো সরকারের একটা আয়ের উৎস। পিএসইউ, পাবলিক যে সমস্ত সরকারি কোম্পানিগুলো রয়েছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অর্থাৎ সরকারের হাতে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির যে আয়টা সেটা হচ্ছে পিএসইউ এর মধ্যে চলে আসছে। গিফট, বিভিন্ন গিফট বাবদ সরকারকে গিফট করা হলো, দান দিল কেউ বিভিন্ন রকম,
সেইগুলো, সেটাও আয়ের উৎসের মধ্যে পড়ছে। গ্র্যান্ট, বিদেশ থেকে বিভিন্ন গ্র্যান্ট যদি আসে, অর্থাৎ বিভিন্ন ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য যে সমস্ত আর্থিক সহায়তা করা হয় সেইগুলো কিন্তু এই উৎসের মধ্যে চলে আসছে। তাহলে এইগুলো হলো সবগুলোই সরকারের আমরা দেখছি আয়ের উৎস। এবার এক্সপেন্ডিচার, খরচ। এখানেও কিন্তু নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার, নন প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচার, দুটো আলাদা আলাদা ডিভিশন আছে, আমরা দেখলেই বুঝতে পারবো। তো খরচ, নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে কি কি খরচ পড়ছে? যে ইন্টারেস্টগুলো সরকারকে পে করতে হয়, সরকার যে সমস্ত জায়গা থেকে লোন নিয়ে রেখেছে সেখানে তার বাবদ যে ইন্টারেস্ট পে করতে হয় সেটা হচ্ছে নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। ডিফেন্স সার্ভিসের জন্য যে সমস্ত খরচ হয়, অর্থাৎ যারা ডিফেন্সের বাবদ বিভিন্ন যে ধরা যাক বিভিন্ন যারা সোলজার রয়েছেন তাদের বাবদ, তাদের যে ওয়েজেস রয়েছে, তাদের যে পারিশ্রমিক দিতে হয় সেইটা এর মধ্যে চলে আসছে। বিভিন্ন সাবসিডি সরকার বিভিন্ন ক্ষেত্রে দিয়ে থাকে, ভর্তুকি যেটাকে বলা হয়, সেই ভর্তুকির খরচ সেটাও এর মধ্যে আসছে। বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিকে যে গ্র্যান্ট সরকার দেয় সেটাও এর মধ্যে চলে আসছে। পেনশন এবং সোশ্যাল সার্ভিসের জন্য যে খরচ করে, সামাজিক সুরক্ষা বিভিন্ন রকমের যে সার্ভিসগুলো সেইটা, পুলিশের জন্য, পুলিশ পুরো সিস্টেমটাকে রাখার জন্য যে খরচ সেইটা, ইকোনমিক সার্ভিস, বিভিন্ন অর্থনৈতিক সার্ভিস, ফরেন গভর্নমেন্টকে বিদেশে যদি গ্র্যান্ট দেয়, অর্থাৎ এখানে যেমন গ্র্যান্ট পাওয়ার একটা ব্যাপার আছে, অনেক ক্ষেত্রে আমরা জানি বিদেশে বিভিন্ন গ্র্যান্ট দেওয়া হয়, বিভিন্ন রকম সাহায্য করা হয়, কোথাও হঠাৎ করে যদি ইমার্জেন্সি সিচুয়েশন আসে তখন সাহায্য করা বা নানা রকম কারণে করা হয়, তো সেটাও কিন্তু এই নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে চলে আসবে। আর হচ্ছে নন প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এখানেও কিন্তু আমরা দেখব ডিফেন্স ইকুইপমেন্ট কেনার জন্য যে খরচটা হয় সেটাও একটা বড় রকমের খরচ হয়, মডার্নাইজেশনের জন্য এবং নানা রকমের যে মিসাইল হোক বা নানা রকমের ডিফেন্স সিস্টেম, অনেক রকম যেমন S-400 ইত্যাদি, এই ধরনের জিনিসগুলো কেনার জন্য যে খরচ সেটা। পাবলিক সেক্টর কোম্পানিকে লোন দেওয়ার জন্য যে এক্সপেন্ডিচারটা খরচটা করতে হয়, এখানে কিন্তু লোন বাবদ যে সুদটা দিতে হচ্ছে সেইটা, এটা কিন্তু কোম্পানিগুলোকে, সরকারের হাতে যে কোম্পানি আছে সেই কোম্পানিকে যখন লোন দিচ্ছে এটার থেকে পরে কিন্তু সরকারের আবার আয় হয়, কারণ লোনের বাবদ যে সুদটা সে কিন্তু পাবে। আচ্ছা, ইউনিয়ন টেরিটরি এবং স্টেটকে যে লোনটা দেয় সেই লোন তার বাবদ যে খরচটা হচ্ছে এই মুহূর্তে সেটাও কিন্তু নন প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচারে চলে আসবে, এই থেকেও কিন্তু পরে সরকার সুদ পাবে। তো এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারগুলো হচ্ছে এমন এক্সপেন্ডিচার যেখান থেকে পরবর্তীকালে সরকার কিন্তু কিছু পায়। রেভিনিউ এক্সপেন্ডিচার এগুলো কিন্তু পুরোপুরি খরচ, এখান থেকে সরকার কোনো কিছু সুবিধা কিন্তু পায় না। তাহলে ওভারঅল আমরা দেখলাম এই খাতে সরকারের আয় এবং ব্যয়, তার খাতগুলো হচ্ছে এইগুলো। এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব। যখন একটা বাজেট পেশ করা হচ্ছে এর মধ্যে যে শুধুমাত্র খরচের আয় ব্যয়ের হিসাব থাকছে তা কিন্তু নয়, তার সাথে থাকে ট্যাক্স স্ল্যাব চেঞ্জ হচ্ছে কিনা, অর্থাৎ মূলত ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বা আরও যে সমস্ত বিষয়ে ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্স স্ল্যাব যদি চেঞ্জ করা হয়, বা ধরা যাক কোনো কিছুর উপরে 5% ট্যাক্স ছিল বা 3% ট্যাক্স ছিল, সেটা বাড়িয়ে 12% হলো, 18% হলো বা কমানো হলো, এই যে স্ল্যাব চেঞ্জ, এই চেঞ্জগুলো এখানে বলা হয়। বাজেটের ক্ষেত্রে নতুন যে স্কিমগুলো আসে, সরকারি যে সমস্ত স্কিম নতুন আসছে সেগুলো কিন্তু বাজেটে বলা হয়। বিভিন্ন সেক্টর, অর্থনীতির বিভিন্ন সেক্টরের বিভিন্ন বিষয়গুলো, সেই স্কিমগুলো কিন্তু বলা হয়। তো এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যেহেতু এটা ট্যাক্স, মানুষের উপর সরাসরি এর প্রভাব পড়বে, সেই জন্যে এখানে যদি চেঞ্জেস নিয়ে আসতে হয় তাহলে কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগে। ধরা যাক ট্যাক্সের পরিমাণ বাড়ানো হবে বা কমানো হবে, যাই হোক না কেন, তার সরাসরি প্রভাব মানুষের উপর পড়বে। সুতরাং এই কারণে এখানে একটা পার্লামেন্টের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। পার্লামেন্টে কিন্তু বিল পেশ করার একটা বিষয় এখানে চলে আসছে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এই বছর রাজ্য বাজেটের ক্ষেত্রে দেখেছি, সেটা কি,
না একেবারে শেষ বছরে, সরকার যে 5 বছর আছে তার শেষ বছরে সরকার এটা যখন লোকসভা ভেঙে দেওয়া হচ্ছে বা বিধানসভা ভেঙে দেওয়া হচ্ছে, সেই বছরে ফুল বাজেট কিন্তু পেশ করা হয় না। অর্থাৎ আগামী যে ফাইন্যান্সিয়াল ইয়ার তার 1 বছরের পুরো বাজেট কিন্তু পেশ করা হয় না। কারণ নতুন সরকার যখন আসছে, সরকার কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সরকার চেঞ্জ হলে পলিসিতেই চেঞ্জ হবে তার। তো আগের সরকার যে পলিসি নিয়েছিল, যেখানে যেখানে খরচ করবে ভেবেছিল বা যেখান থেকে আয় করবে ভেবেছিল, নতুন সরকার এসে কিন্তু সেরকমটা নাও মনে করতে পারে, তারা নতুন স্কিম নিয়ে আসতে পারে ইত্যাদি ইত্যাদি। এই জন্যে যে বছর লোকসভা বিধানসভা ভেঙে যাচ্ছে সেই বছরের যে বাজেট সেটাকে কিন্তু ফুল বাজেট বলা হয় না বা ফুল বাজেট পেশ করা হয় না। তাহলে সেখানে কি করা হয়? সেখানে ওইটুকু যে ইন্টারিম পিরিয়ড, নতুন সরকার আসা এবং এইটুকু যে নতুন সরকার আসা পর্যন্ত যে 3-4 মাস 5 মাসের যে গ্যাপটা থাকে, 3-4 মাসের গ্যাপ থাকে, সেইটুকু সময়ের জন্য বাজেট পেশ করা হয়। সেইটুকু সময়ের জন্য এইটাকে বলা হয় ভোট অন অ্যাকাউন্ট। এটাকে ফুল বাজেট বলা হয় না। এখানে যে টার্মটা ইউজ করা হয় সেটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। তো আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করব। ভোট অন অ্যাকাউন্ট, ভোট অন অ্যাকাউন্ট। নেক্সট, বাজেটের 3টে টাইপ আছে, খুব সহজ। যেখানে ডেফিসিট বাজেট, ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি বাজেট, যেখানে যে খরচটা করা হলো তার থেকে আয় কম হয়। এটা আগে থেকেই হিসাব থাকে, কেন থাকে সেটা পরে আলোচনা করছি। ডেফিসিট বাজেটে যতটা খরচ করা হচ্ছে তার থেকে আয়টা কিন্তু কম হয়, খরচ বেশি করা হয় এখানে। তো এটাকে বলে ডেফিসিট বাজেট। বাজেটে বলেই দেওয়া হচ্ছে যে আমরা এত খরচ করব, কিন্তু তার থেকে আয়টা কম। সারপ্লাস বাজেট ঠিক উল্টো, যেখানে ব্যয়টা কম, আয়টা বেশি। এটাকে বলা হচ্ছে সারপ্লাস বাজেট। যেহেতু আয় বেশি, সারপ্লাস থাকছে, অতিরিক্ত থাকছে, সেজন্য এটা সারপ্লাস বাজেট। আরেকটা হচ্ছে ব্যালেন্স বাজেট। ব্যালেন্স বাজেটের ক্ষেত্রে কি হয়? আয় এবং ব্যয় দুটোকে ব্যালেন্স করে দেওয়া হয়, দুটোকে সমান করে দেওয়া হয়। যতটা আয় আসবে আমরা ততটাই ব্যয় করব, এটা দেখাচ্ছি। এটাকে বলে ব্যালেন্স বাজেট। এবার আমি চলে আসবো ভোট অন অ্যাকাউন্টের বিষয়টাতে। আরেকবার বলবো, ভোট অন অ্যাকাউন্ট হচ্ছে যে বছর ভোট হবে, যে বছর ভোট হবে, নতুন সরকার আসার সম্ভাবনা আছে, পুরাতন সরকার থাকতে পারে, নতুন সরকারও আসতে পারে, যেহেতু সম্ভাবনা আছে সেই জন্য পুরো বাজেট পেশ করা হয় না, শুধুমাত্র ইন্টারিম পিরিয়ডের জন্য বাজেট পেশ করা হয়। যতদিন না নতুন সরকার আসছে, এসে সরকার গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত ওইটুকু ছোট সময়ের জন্য যে বাজেট, তাকে বলা হয় ভোট অন অ্যাকাউন্ট। নতুন সরকার আসে, এসে কিন্তু আবার তারা নতুন করে ফুল বাজেট পেশ করে। সেটা পুরাতন সরকারও হতে পারে বা নতুন দলও হতে পারে, পুরাতন দলও হতে পারে, নতুন আবার করে তারা বাজেট করে সেই বছর। যাই হোক, পুরো সেই যে ছোট বাজেট সেটাকে বলা হয় ভোট অন অ্যাকাউন্ট। এবার আরও কয়েকটা আর্টিকেল এর সাথে কানেক্টেড, সেটা আমাদের একটু জানতে হবে। আর্টিকেল 266, আর্টিকেল 266-তে বলা আছে যখনই খরচ করবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, ভারত সরকারের যে ফান্ড, সেখান থেকে যখন খরচ করা হবে তখন কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে, কারণ এটা পাবলিক মানি, পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে। 266 নম্বর আর্টিকেল এটা বলা আছে। এর থেকেও গুরুত্বপূর্ণ আর্টিকেল যেটা, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 114 ক্লজ 3। এখানে কি বলা আছে? কোনো কনসলিডেটেড ফান্ড থেকে টাকা তোলা যাবে না যদি না একটা নতুন আইন তৈরি করা হয়, যেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন বিল। মোস্ট ইম্পর্টেন্ট, পলিটির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, ইকোনমির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। অ্যাপ্রোপ্রিয়েশন বিল, এই বিলটা পেশ করে নতুন আইন তৈরি করে তবে কিন্তু কনসলিডেটেড ফান্ড থেকে টাকা তোলা যায়। কারণ এখানে খরচের কথা বলা হচ্ছে, খরচ করা হবে, সরকার থেকে খরচ করা হবে, এক্সপেন্ডিচারের যে ক্ষেত্রগুলো, খরচ কোন কোন জায়গাতে খরচ করা হবে, তো সেই খরচ করতে গেলে টাকা তুলতে হবে। টাকা তুলতে গেলে কিন্তু একটা নতুন আইন তৈরি করতে হয়, যেটাকে, এবং সেই আইনটা আনার জন্য যে বিলটা আসছে সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন বিল। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে আর্টিকেল 114 ক্লজ 3-তে। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। নেক্সট, আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে জেন্ডার বাজেটিং। যে শব্দটা এখানে বলা আছে মিনিংটাও সেরকমই, জেন্ডার স্পেসিফিক বাজেট। যে বাজেটে নির্দিষ্ট করে বলা থাকে যে মহিলাদের জন্য এই খাতে, তাদের ডেভেলপমেন্টের জন্য এই খরচটা করা হচ্ছে। তো স্পষ্ট, যেখানে অর্থনীতিতে ডিসপ্যারিটি স্পষ্ট থাকে, অর্থাৎ ডিসক্রিমিনেশন আছে, পুরুষ মহিলাদের একটা বিরাট বড় তফাৎ রয়েছে,
সেই ধরনের বাজেট, এবং সেখানে বাজেটে উল্লেখই করা থাকে যে এই খাতে মহিলাদের উন্নয়নের জন্য এই খরচটা করা হচ্ছে, তো সেইটাকে বলা হয় জেন্ডার বাজেটিং। রেভিনিউ বাজেটটা খুব সহজ। রেভিনিউয়ের সরকারের যে ক্ষেত্রগুলো আছে সেগুলো এখানে স্পেসিফাই করা হয়, এবং রেভিনিউ সারপ্লাস কখন হয়? যখন সরকারের আয়টা বেশি হচ্ছে। রেভিনিউ ডেফিসিট বাজেট কখন হয়? যখন সরকারের ব্যয়টা বেশি বলা থাকে। সিম্পল। আচ্ছা, এরপর ক্যাপিটাল বাজেট। রেভিনিউয়ের মতোই ক্যাপিটাল যে রিসিপ্ট এবং এক্সপেন্ডিচার সেটা স্পষ্ট করা থাকে। আর হচ্ছে আউটকাম বাজেট, এটা 2005-এ ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে প্রত্যেকটা যে মিনিস্ট্রি আছে, প্রত্যেকটা মিনিস্ট্রির ডেভেলপমেন্টটা তারা খতিয়ে দেখবে, সেখানে তাদের কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা দেখবে। এটাকে বলা হচ্ছে আউটকাম বাজেট। অর্থাৎ এক একটা মিনিস্ট্রি, ধরা যাক শিক্ষাক্ষেত্রে যে খরচ করা হয়েছে সেখানে কতটা ডেভেলপড হয়েছে, সেই মিনিস্ট্রি বা প্রপার পার্টিকুলার এক একটা মিনিস্ট্রি ধরা যাক কৃষি ক্ষেত্র, সেইখানে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে, শিল্পক্ষেত্র সেখানে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেইটা আউটকাম বাজেটের ক্ষেত্রে ধরা হয়। তো প্রত্যেকটা এখানে যে টার্মগুলো আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গাতে চলে যাব, সেটা হচ্ছে FRBM অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেখানে বাজেটকে ম্যানেজ করার কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? এখানে আরো দু একটা টার্ম আমি আলোচনা করব। সেটা কি না, ধরা যাক সরকারের ব্যয় বেশি হয়ে গেছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে। তো যেহেতু ব্যয় বেশি হয়েছে, তার জন্য সরকার কি করে, অতিরিক্ত টাকা ছাপিয়ে সেই ব্যয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করে, যেখানে একটা টার্ম ব্যবহার করা হয় হেলিকপ্টার মানি। অর্থাৎ ধরনটা যেন এমন, হেলিকপ্টারে করে টাকা ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে টাকা। তো এরকম ধরনের একটা কনসেপ্ট, যেখানে খরচ বেশি হয়ে যাওয়ার পর সরকার টাকা ছাপিয়ে সেই খরচটাকে সামাল দেওয়ার চেষ্টা করে, যেখানে ডেফিসিট অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এই কারণে এই ধরনের পরিকল্পনাতে লাগাম লাগানোর জন্য, কারণ আমরা জানি যদি এরকমভাবে সরকার প্রচুর টাকা ছাপাতে থাকে তাহলে কিন্তু সবার আগে যেটা ঘটবে সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি। প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়বে, মানুষের হাতে টাকা আসলে চাহিদা বাড়বে, তারা মার্কেটে যাবে এবং প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়ে যাবে যদি মানুষের হাতে অতিরিক্ত টাকা আসে। তো এই যে সিস্টেমটা, অতিরিক্ত টাকা ছাপানো বা ডেফিসিটের দিকে অতিরিক্ত যাওয়া, সে যে পরিকল্পনা বাজেটের অতিরিক্ত আমরা খরচ করব, সেইটাতে লাগাম লাগানোর জন্য এই আইনটাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল, যেটাকে আমরা বলছি FRBM অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। এটা কিন্তু 2003 সালে পাশ হয়েছিল। এই আইনটা কবে পাশ হয়েছিল? 2003 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলছি মোস্ট ইম্পর্টেন্ট, FRBM অ্যাক্ট 2003 সালে পাশ হয়। এবং এর যে মূল বিষয়টা সেটা কি না, এই যে ডেফিসিট, ফিসক্যাল ডেফিসিট নমিনাল জিডিপির 3% ভেতরে থাকবে। নমিনাল জিডিপি মানে সেই বছরে সেই অর্থমূল্যে যে জিডিপির ভ্যালু, সেটাকে নমিনাল জিডিপি বলে। জিডিপি নিয়ে আমি আলোচনা করেছি এর আগে, পরে আবারও করব। তো সেই যে নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি নয় কিন্তু, সেই বছরের যে মার্কেট ভ্যালু সেই অনুযায়ী যে জিডিপি, তার 3% থাকবে ফিসক্যাল ডেফিসিট। ডেফিসিট কিন্তু, ঘাটতি কিন্তু ওই 3%-এর মধ্যে বেঁধে রাখতে হবে, এইটা FRBM অ্যাক্টে বলা আছে। এবং রেভিনিউ ডেফিসিটটা কিন্তু 0%-এর কাছে নিয়ে আসতে হবে ধীরে ধীরে। তো এইখানে খরচে একটা লাগাম লাগানোর প্রচেষ্টা আমরা বলতে পারি FRBM আইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল, যাতে করে অতিরিক্ত খরচ করে সরকারকে ঋণের দিকে ঠেলে দেওয়া বা অতিরিক্ত মূল্যবৃদ্ধির দিকে ঠেলে দেওয়া, টাকা না চাপালেও ঋণ আরও বেশি করবে সরকার সেই ঘাটতিটাকে মেটানোর জন্য, বা টাকা ছাপাবে, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই আইনটা নিয়ে আসা হয়েছিল। তাহলে বাজেট সম্পর্কে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিভিন্ন টার্ম, বিভিন্ন আর্টিকেল এবং মূল বিষয়টা কি সেটা নিয়ে এখানে আলোচনা করলাম। আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।